মনে হয়েছিল যে রক্তকরবী আমাকে খুব বিভ্রান্ত করেছে। আমি যত বাংলা বই পড়েছি রক্তকরবী নিয়ে, আর সেইগুলো পড়ে যতবার সেই 70 দশক থেকে নাটকগুলো করতে গিয়েছি ততবার দেখেছি ব্যর্থ হয়েছি। তো আমার দৈবক্রমে রক্তকরবী যিনি করে বিখ্যাত করেছেন, মানে জ্যান্ত করেছেন, তার আগে তো রক্তকরবীকে মেরে ফেলাই হয়েছিল। 24-26-এ নাটকটা প্রকাশ হয়েছে, আর আমাদের নাটকের লোকেরা মানে অসুবিধা আছে যে কি হবে, কি হতে চাইছে আমি তো জানি না। আর তথাকথিত অধ্যাপনা, ইউনিভার্সিটি এগুলো আমার এলাকার মধ্যে পড়ে না। আমি নাটক করি, নাটকের লোক। 50 বছর হয়েই গেছে নাটক করছে। আমি চেয়েছিলাম একজন অধ্যাপক অন্তত দিশা দেখাবেন আগে বলতে। তোমরা বোধহয় চেয়েছেন যে নাটকের লোক আগে নাটক করে চলে যাবে। তো ঠিক আছে, আমার ভালোই হয়েছে, কারণ আমার চলে যাওয়ার তাড়াও আছে। শুধু অধ্যাপন বা এই রক্তকরবী করে হাতে কলমে জনতাকে প্রমাণ করে দেয় যে এইটা করা যায় শুধু নয়, এটা দেখা যায় শুধু নয়, অনেক অনেক নাটককে ছাপিয়ে অনেক বেশি আকর্ষক হয়। এতটাই আকর্ষক হয় যে যুবক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো নাটকের নয় সেরকম লোক, তিনি বলেন যে এইটা দেখার পরে আমি স্থির করি যে থিয়েটারটা করার মতো কাজ। তো যাই হোক, এই ছোট্ট কথাটা বললাম এই কারণে যে আমারও এই হাল হয়েছিল অধ্যাপকদের দ্বারা। আমি বাদ দিনে খুব ফেল করি নাটকটা করতে গিয়ে। কি করে রবীন্দ্রনাথকে বুঝবো আর কি করে কি হবে, কেমন করে এর বক্তব্য আর কেমন করে মানে বাংলা ঠিকঠাক হবে, এই করতে করতেই প্রায় 10 বছর চলে গিয়েছিল। আমি মোট 5-6 বার নতুন নতুন করে রক্তকরবী করার সুযোগ পেয়েছি। যাই হোক, সেটা আমার কথা বলার উদ্দেশ্য নয়। আসলে তো রক্তকরবী বাংলায় লেখা একটা নাটক, আর নাটক মানেই নাটককার কি করেন, কতগুলো সংলাপ লেখেন কতগুলো নামের পাশে। আমাদের এইটা অদ্ভুত মজা যে এই সংলাপগুলোকে নিয়ে আমাদের যারা থিয়েটার করে, ধরুন নন্দিনী, অধ্যাপকরা অনায়াসেই বলতে পারেন যে নন্দিনী একটি এমন মেয়ে, বাস্তব নয়, হেলা নয়, তাকে নিয়ে অনেক রকম কথা বলা যেতে পারে। কিন্তু যখন মঞ্চে করতে হবে তখন তো প্রথমেই ঠিক করতে হবে কে করবে, কত বয়সের মেয়ে হবে, তার রং কিরম হবে, তাকে দেখতে কিরম হবে, এবং সে যখন মঞ্চে এসে দাঁড়াবে সে তো একটা জ্যান্ত মানুষ হিসেবেই দাঁড়াবে। সে কি পোশাক পরবে, এসে কোথায় দাঁড়াবে, যেখানটা দাঁড়াবে সেখানটা কিরকম, এই যে চ্যালেঞ্জগুলো নিতে হয় মঞ্চে, মঞ্চায়ন পোয়েটিক্সে, তাতে নাটকের উপাদান হচ্ছে প্লট, থট, ক্যারেক্টার, ডিকশন, স্পেকটাকল, মেলোডি। আমরা জানি, যারা নাটকের সাহিত্যের ছাত্র তারা জানে। এবং এইগুলো নিয়ে যদি আমরা মঞ্চে যাই খুব একটা লড়ে পারবো না। আমার বিপদ হয়েছিল, আমি ওইগুলো নিয়ে প্রথম দিকে লড়তে গিয়েছিলাম, প্লট কিরকম ঠিকঠাক কিনা ওইগুলো বুঝতে গিয়ে। কিন্তু আসলে পরবর্তীকালে যখন আস্তে আস্তে বুঝলাম, আমাদের তো সব হাতে হাতে শিখতে হয়, আমাদের তো সেই অর্থে কোনো ড্রামার স্কুল ছিল না বা নেই যেখান থেকে এবিসিডি করে থিয়েটারের ব্যাকরণ শেখা যায়। কিন্তু আস্তে আস্তে যখন দেখা গেল যে মঞ্চ মানে স্পেস, অ্যাক্টার, এইগুলো একটা ভীষণ ইম্পর্টেন্ট উপাদান নাট্যের বা থিয়েটারের, এবং এরকম একাধিক উপাদান আছে। সেই উপাদানগুলো আলাদা করে জানতে পারার পরে দেখা যায়, খুব খারাপ লাগলেও মনে হবে যে এই নাটক ওই উপাদানগুলোর মতো একটি উপাদান মাত্র। মঞ্চায়নের ক্ষেত্রে রবীন্দ্রনাথের লেখা হোক আর শেক্সপিয়ারের লেখা হোক, ইবসেনের, চেকভের, মনোরমিত্রের যারই লেখা হোক, সকলের ক্ষেত্রেই একই কথা, যে ওটা আর থিয়েটারের যে গ্রামার সেই অনুযায়ী ওটা একটা এলিমেন্ট, নাটক একটা এলিমেন্ট মাত্র। এর সঙ্গে স্পেস মানে স্টেজের যে মঞ্চ, সেটা একটা অভিনেতা সম্প্রদায়, অভিনেতা আর একটা উপাদান।
আলো একটা উপাদান, সেট মানে মঞ্চসজ্জা যেটা হয় তার সেটা একটা উপাদান। এইরকম করে পোশাক, মেকআপ, আবহ এই সব উপাদানগুলো নিয়ে এইগুলোর উপর সমান দখল রেখে তারপরে রক্তকরবীর দখল নিয়ে তবে মঞ্চায়নে যেতে হয়। এবং তারপরে যেটা তৈরি হয় সেটা নাটকের গ্রামার নয়, সেটা থিয়েটারের গ্রামার, নাট্য হয়ে যায়। ফলে সেটা একটা নাট্য ভাষা তৈরি হয়। ফলে নন্দিনীকে কেন হঠাৎ কিশোর 3 বার ডাকতে আরম্ভ করে, 3 বার কোথা থেকে ডাকে, কোথা থেকে আসছে সে, এবং 3 বার ডাকটা কেন, 3 একই রকম না 3টে 3 রকম, এটা ঠিক করতে হয় অভিনেতাকে এবং যিনি মঞ্চে দায়িত্বে আছেন তাকে। এইরকম ইঞ্চি ইঞ্চি করে প্রতিটা সংলাপের প্রতিটা অংশকে আলাদা আলাদা বুঝতে হয়। এবং সেই যখন দুটো লোক এসে মঞ্চে দাঁড়ায়, নন্দিনী এবং কিশোর, তখন তারা কিরকম করে দাঁড়ায়, তাদের সম্পর্কটা কি। এবং সব থেকে বড় যেটা থিয়েটারের উপাদান বা দৃষ্টিকোণ, থিয়েটারকে বুঝতে গেলে প্রথম টক করে মনে হয় আরে এটা একটা জ্যান্ত ছেলে, এর হিংসা আছে কার সঙ্গে, ওর থেকে বয়সে বড় বিশু, সে ওকে গান শোনাও দেখেছে লুকিয়ে লুকিয়ে, এবং ওর গান বেরোয় না, ও ভেবেছে নন্দিনীকে খুশি করার জন্য চলো আমি একটু ফুল নিয়ে আসি। কি ফুল? রক্ত করবে। তাহলে এই যে বাচ্চার মনটা, এই যে এই ফুল আর ভালো লাগা নন্দিনীকে এবং বিশুর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা, এই সব মিলিয়ে একটা দাঁড় করাতে হবে প্রথম থেকেই। এইটা সম্পর্ক, এই রিলেশনাল জায়গা। ফলে প্রতি সংলাপের উত্তরে প্রত্যুত্তরে মিলিয়ে যেটা ভাবতে হয় সেটা একটা দৃশ্য রূপ, ভিজুয়াল ফর্ম, যেখান থেকে আমি এইখানে দাঁড়াবো, ওইখানে দাঁড়াবে, না আমি ওর হাতটা ধরে দাঁড়াবো, হাতটা ধরবো কি, নাকি বসে থাকবে ও দাঁড়িয়ে থাকবে, দুজনে দাঁড়িয়ে থাকবে, এইরকম আমি বাংলা বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের কাছে কৃত পাচ্ছেন দিয়ে তিনি ইনিশিয়াল ইনসিডেন্ট নামে একটা পয়েন্ট অ্যাড করেছিলেন, কিন্তু সেই ব্যাখ্যাগুলো আমরা যাচ্ছি না, প্রায় সবাই জানি আমরা। কিন্তু আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে রক্তকরবী নাটক শুধু নয়, নাটকের এক্সপোজিশন নাটকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধেয় শ্রী মুখোপাধ্যায় বলছিলেন যে এটা থিয়েটারিক দৃষ্টিকোণ থেকে এর যে সূচনাটা সেটা খুব গুরুত্বপূর্ণ হয়, ড্রামাটিক নয়। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, মানে আমার যেটা বলার বিষয় সেটা অনেকটা এই যে ড্রামাটিক দিক থেকে ওইটা খুব গুরুত্বপূর্ণ, উনি পারফরমেন্সের দিক থেকে বলেছেন। আর আমরা যেটা ভাবতে চাইছি থিওরিটিক্যাল দিক থেকে, থিওরিটিক্যাল দিক থেকে যেটা ভাববার চেষ্টা করছি সেটা হচ্ছে ড্রামাটিক দিক থেকেও এটা অসাধারণ গুরুত্বপূর্ণ। এই যে হার্টসনের কথা আমরা বললাম, হার্টসন খুব স্পষ্ট করেই জানিয়েছেন যে একটা নাটকের এক্সপোজিশন নির্মাণ করার জন্য প্রতিভা লাগে, প্রতিভা ছাড়া হয় না। শুধু এটা যে উনি বলেছেন তা নয়, এর সঙ্গে আরো দুজন বিখ্যাত মানুষ, কার্ল ভেক্সন এবং আর্থার, তিনি বলছিলেন যে শেক্সপিয়ারের একটা নাটক বাদে, সেটা হচ্ছে সিম্বেলিন বাদে আর সমস্ত নাটকের এক্সপোজিশন থেকেই বোঝা যায় যে নাটকটা কি হতে যাচ্ছে, কি হবে, বা এর নাট্যদ্বন্দ্বের মূলটা কোথায়। অর্থাৎ সমস্ত ব্যাপারটা উনি বলছিলেন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, কথাটা খুব গুরুত্বপূর্ণ। পাস্ট অ্যান্ড প্রেজেন্টটাও বোঝা যায়। রবীন্দ্রনাথ যেহেতু বারবার পাণ্ডুলিপি পরিবর্তন করেছেন, তাই তিনি 4 বার তার নাটকের এক্সপোজিশনটা চেঞ্জ করেছেন। প্রথম খসড়ায় যে এক্সপোজিশন ছিল দ্বিতীয় খসড়ায় তা ছিল না, দ্বিতীয় খসড়ায় যা ছিল তৃতীয় খসড়ায় তা ছিল না, তৃতীয় খসড়ার পর থেকে চতুর্থ থেকে নবম খসড়া পর্যন্ত এক্সপোজিশন একই রকম ছিল। আবার দশম খসড়ায় গিয়ে তিনি পরিবর্তন করলেন। এখন এই যে পরিবর্তন করলেন, এর ফলে যেটা আমার বলার ইচ্ছে ছিল, সময় সেটা নেই, বিস্তৃত আলোচনা করলে সেটা বোঝা যায় যে আসলে নাটকের ফোকাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সপোজিশন যখনই চেঞ্জ হচ্ছে তখন নাটকের ফোকাস বা থিমটা চেঞ্জ হচ্ছে, স্পিরিটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে অদ্ভুতভাবে। এইটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। এখন এই জায়গায় আমরা দেখি প্রথমে রক্তকরবীর যে প্রথম খসড়া, সেখানে আমরা দেখি যে নাটকটা শুরু হচ্ছে। আমি একটা ডায়াগ্রাম তৈরি করে এনেছিলাম, কিন্তু প্রজেক্টটা না থাকার জন্য সেটা এখানে দেখানো গেল না। যাই হোক, মুখেই বলছি। একেবারে প্রথম যে খসড়া রক্তকরবীর খসড়া নিয়ে আমি শুধু ছাত্রছাত্রীদের জন্য একটুখানি বলি।
যে সাধারণত আমরা জানি যে 10টা খসড়া, কিন্তু বলা উচিত 12টা খসড়া। পরীক্ষার খাতায় লেখার জন্য 10টা, কিন্তু জানার জন্য 12টা। তার কারণ দশম খসড়ার যে মুদ্রিত পাঠ, দশম খসড়ার যে পাঠ, মুদ্রিত পাঠ বলছি, দশম খসড়ার যে পাঠ এবং যেটা মুদ্রিত পাঠ, যেটা আমরা বইতে পাই, স্যারের হাতে সৌমিত্রের হাতে বই দেখছি, ওই বইতে যে পাঠ আছে তার মধ্যে অনেকটা তফাৎ আছে। তার মানে আর একটা মাঝখানে পাঠ ছিল, খসড়া ছিল, সেটা নিশ্চয়ই মানে সম্ভাবনা খুব বেশি যে সেটা আসলে ওই গ্রুপ কারেকশনের পেজ ছিল, যেটা রবীন্দ্রনাথ গ্রুপ কারেকশন করেছিল। কিন্তু সেটা প্রবাসীদের প্রকাশিত হয়েছিল প্রথম, তো না প্রবাসী দপ্তর থেকে, এমনকি পরবর্তীকালে শান্তা দেবী কিংবা সীতা দেবী এরাও এটার কোনো খোঁজ দিতে পারেনি, ফলে আমাদের হাতে নেই। কিন্তু ছিল এটা বোঝা যায়, যেহেতু দশম খসড়ার পাঠের সঙ্গে মুদ্রিত পাঠের তফাৎ রয়েছে। আর এই মুদ্রিত পাঠ যখন তারপরে রবীন্দ্রনাথ ওই প্রবাসীর যে ছাপা কাগজ, ওটা তো একটা সাপ্লিমেন্টারি বা প্রোড়পত্র হিসেবে প্রকাশিত হয়েছিল প্রবাসীতে, তাতে উনি কতগুলো জায়গা কারেকশন করেছিলেন। কতগুলো জায়গা মানে 19টা জায়গা পেন্সিল দিয়ে কারেকশন করেছিলেন। মানে আমি বলছি প্রায় 4টে লাইনের অর্ধাংশ বদলে দিয়েছিলেন, প্রায় 9টা মতো শব্দ বদলে দিয়েছিলেন, এবং কিছু পাংচুয়েশন মার্ক, জ্যোতিচিহ্ন বদলেছিলেন। এটা বিশ্বভারতীতে সংরক্ষিত আছে, যে কেউ চাইলেই আপনারা দেখতে, ওটাও একটা খসড়া বলে আমরা ভাবতে পারি। যাই হোক, সেই জায়গাটায় আমরা যাচ্ছি না। রক্তকরবীর যে প্রথম খসড়া, সেই প্রথম খসড়াতে নাটকটার যে এক্সপোজিশন, যেখানে নাটকটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রা এবং ফাগুলালের কথোপকথন দিয়ে শুরু হয়েছে। এই চন্দ্রা এবং ফাগুলালের কথোপকথন এ নাটকে তো আছেই। আমরা যে মুদ্রিত পাঠটা, আমরা নাটক বললেই মুদ্রিত পাঠটার কথা বলতে চাইছি, সেই মুদ্রিত পাঠে তো আছেই, যেটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে, তাতে তো আছেই, আমরা দেখছি। কিন্তু সেটা প্রথমে নেই। এটা প্রথম খসড়া রবীন্দ্রনাথ যখন লিখছিলেন, তখন তিনি এটাকে প্রথমেই রেখেছিলেন। শ্রমজীবী মানুষের যে সমস্যা, তাদের উপরে, কারখানা শ্রমিকদের উপরে তখনকার মালিক পক্ষের যে নির্যাতন বা অত্যাচার, এই সব বিষয়গুলোকে তিনি সামনে নিয়ে আসতে চাইছিলেন। হতে পারে যে এর নেপথ্যে কিন্তু তখনকার যে রাশিয়ান বিপ্লবের প্রভাব, রাশিয়ার যে বিপ্লবে করেছেন, যদিও সরাসরি মার্ক্সীয় ভাষায় নয়, রবীন্দ্রনাথ কোনো অর্থেই মার্কসিস্ট ছিলেন না, কিন্তু মার্কসিস্ট মানে তো একটা আকাশ থেকে পড়া কিছু জিনিস নয়, মানুষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপার বিষয়, মানুষের ভাবনার সঙ্গে, মানুষের দর্শন চিন্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপার বিষয়। ফলে রবীন্দ্রনাথের মধ্যেও সেটা ছিল, তারই প্রকাশ ঘটেছে। যাই হোক, কিন্তু এই যে ভাবনাটা, অর্থাৎ শ্রমজীবী মানুষকে কেন্দ্র করে যে সমস্যা তখনকার পৃথিবীতে দেখা দিয়েছিল, যেটার সূচনা আসলে হয়েছিল কিন্তু আফ্রিকার থেকে বলা যেতে পারে। কারণ আমরা জানি তখন সারা পৃথিবীতে, বিশেষ করে ইউরোপে, এই সোনার জন্য একটা অসাধারণ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যাকে আমরা ইতিহাসের পরিভাষায় বলি গোল্ড রাশ। নিশ্চয়ই আমাদের বিখ্যাত সেই ছবির কথা মনে পড়বে। তাই যে গোল্ড রাশ, চার্লি চ্যাপলিনের গোল্ড রাশ, এই গোল্ড রাশটা শুরু হয়ে গেছে, যেটা বিশেষ করে মাত্রা লাভ করে 1856-তে, যখন দক্ষিণ আফ্রিকার যে রাজধানী জোহান্সবার্গের তলায় প্রায় 500 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার একটা সোনার খনি আবিষ্কৃত হয়, যেখানকার সোনা তোলবার জন্য পৃথিবীর, বিশেষ করে ইউরোপের বিভিন্ন বণিক সম্প্রদায় এবং রাষ্ট্রশক্তি নিজেও, তারাও চলে আসছে। ফলে একটা প্রচন্ড প্রতিযোগিতা হচ্ছে। এবং তারা কি করছে না, তারা ওই আফ্রিকার যে সাধারণ দরিদ্র মানুষ, তাদেরকে, এটা আমার নিজের একটু আপত্তি থেকে গেল। আমি খুব ছোট্ট করে একটা দুটো কথা বলবো, তার কারণ সকলেরই খিদে পেয়েছে, আমাদেরও পেয়েছে, কেবলমাত্র যে অন্যদের পেয়েছে এমনটা নয়। আসলে এই যে রক্তকরবী সম্পর্কে যেটা শিব মুখোপাধ্যায় বলেছেন আগে প্রথমে বলতে গিয়ে, যে পণ্ডিতেরা রক্তকরবী সম্পর্কে, রক্তকরবী কোনো নাটকই নয়, রক্তকরবী এটা খুব গভীর জটিল নানান রকমের তত্ত্ব ইত্যাদি ইত্যাদি আছে। এই যে পণ্ডিত গোষ্ঠী, তাদের বইপত্র তো পাওয়া যায়, কিন্তু মানে প্রমথনাথ ঋষির একটা বই আছে রবীন্দ্র নাট্য প্রবাহ, তাতে রবীন্দ্র নাটকের অভিনয় যোগ্যতা নিয়ে একটা 1.5 পাতার 2 পাতার প্রবন্ধ আছে। তাতে করে উনি জানাচ্ছেন রবীন্দ্রনাথের নাটকগুলো নাটকে অভিনয় করবার যোগ্য নয়। হ্যাঁ, এরকম সব অধ্যাপকদের ব্যাপারটা ছিল। আমরা যে ভদ্রলোকের কাছে পড়েছি রক্তকরবী, শঙ্খ ঘোষ, খুব দারুণ পড়াতেন, কিংবদন্তির মতো আর কি। তো তিনি প্রথম দিন ক্লাসে এসে আমাদের বলতেন যে রক্তকরবীর গল্পটা বলো, কিন্তু একটাই শর্ত আছে, এর মধ্যে প্রতীক, রূপক, এই সমস্ত শব্দ ব্যবহার করা যাবে না। তো যদি কেউ প্রতীক বা রূপক বলে ফেলতো, তার আগে আমরা ওইসব পুরনো অধ্যাপকদের বইপত্র নানা রকম পড়ে আসতাম, শঙ্খ ঘোষকে ইমপ্রেস করতে হবে তো। আমিও পারিনি,
আমি অনেকটা পর্যন্ত এগিয়ে গিয়ে নন্দিনী হচ্ছে প্রাণের প্রতীক বলতেই সবাই করে থামিয়ে দিল। তো আসলে যেটা শিববাবু যেভাবে দেখেন এবং আমিও যেভাবে দেখি, হয়তো থিয়েটারের মানুষ হিসেবেই আমি যেভাবে দেখি, যেটা উনি বলে গেছেন খুব চমৎকার ভাবে, যে আমাকে গোটাগত অবয়ব দেখতে হয়, শরীর দেখতে হয়, যে এই লোকটা এইরকম, এই লোকটা এইরকম, এই লোকটা কোন আইডিয়ার প্রতীক, এই সমস্ত ভাবলে চলে না। এবং সত্যি সত্যি যে কোনো একটা লেখাকে, আমার নিজের মনে হয় যে কোনো একটা লেখা যখন কেউ একটা লেখেন, বা যে কোনো একটা লেখাকে একটা গল্প হিসেবে প্রথমে ধরাটাই ভালো। আমি কবিতার কথা বলছি, গল্পের কথা বলছি, নাটকের কথা বলছি, সেখানে একটা গল্প, গোড়াতে একটা গল্প আছে। এবার সেই গল্পটা লিখতে লিখতে বা নাটকের আকারে গল্পটা লিখতে লিখতে, উপন্যাসের আকারে গল্প, তিনি আসলে এর ভেতর দিয়ে তার নিজেকে অনেকখানি প্রকাশ করে ফেলেছেন। খুব সচেতন ভাবে করতে চাননি কিন্তু ভেতরে ভেতরে হয়ে গেছে। এইটা আমি তোমাদের পরামর্শ দেবো যে রক্তকরবী বা যে কোনো লেখা তুমি যখন পড়বে তখন প্রথমেই কিন্তু গল্পটা ভালো করে বুঝে নাও, তত্ত্বের কথা পরে হবে। এইবারে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে তত্ত্বের উপর প্রাধান্য দিলে কি সর্বনাশটা হয়, আমি তাই নিয়ে একটা গল্প বলি। সেটা রবীন্দ্রনাথের সঙ্গে তার, মানে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি সম্পর্কিত, কিন্তু বহু দূরের সম্পর্ক আর কি, মানে আমাদের এই গল্পের সঙ্গে তার সম্পর্কটা বহু দূরের। আমি নাম করেই বলি, তিনি প্রয়াত হয়েছেন। মৈত্রেয়ী দেবীর একটা উপন্যাস আছে, উপন্যাস সেটা খানিকটা তার নিজের জীবনের কথা বলে, নহন্নতে। তো আমি তখন আকাশবাণীতে রেডিওর একটা নাটকের রেকর্ডিং আছে, আমি গেছি, তার আগের দিন সেই নহন্নতে রেডিওতে বেজেছে। তো সেই নহন্নতের যিনি প্রযোজক তার নাম মিত্র। আমি এই কথাটা বলতে চাইছি, তার একটা রক্তকরবী সংক্রান্ত রেফারেন্স আছে। সেটা হচ্ছে বহুরূপী যখন রক্তকরবীর প্রযোজনা করেছিল তখন বিশ্বভারতী থেকে প্রবল আপত্তি উঠেছিল যে এই রক্তকরবীতে রক্তটাই আছে, করবী ফুলটা বাদ হয়ে গেছে, এটা একটা মার্কসিস্ট রক্তকরবী। শম্ভুবাবু রবীন্দ্রনাথকে নষ্ট করে দিয়েছেন রবীন্দ্রনাথের। তা শম্ভুবাবু বললেন যে আমরা একটা শব্দ পাল্টাইনি নাটকে, শুধু ওই যেটা শ্রুতিনাথ বললেন যে গান কিছু বাদ গেছে আর গানের কথা কিছু বাদ গেছে, মানে অর্থাৎ গানগুলো ছোট করে নেওয়া হয়েছে, তার বাইরে গোটা নাটকটা কিচ্ছু পাল্টানো হয়নি। কিন্তু বিশ্বভারতীর লোকজনেদের, আর বহুরূপীর যারা অভিনয় করেছিলেন তারা মানুষের মতন করে কথাগুলো বলেছে। মানুষের মতন করে যেই কথাগুলো বলা হয়েছে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কি চল রে ভাই লড়াইয়ে যায়, কি সব মনে সে কথা। রবীন্দ্রনাথ এরকম কথা লিখেছেন তো কি করা যাবে, কিন্তু চল রে ভাই লড়াইয়ে যে, চল রে ভাই লড়াই এরকম করে বলতে হবে না। এইটা হচ্ছে এই যে মঞ্চে একটা নাটককে দেখলে, এটা অন্য ক্ষেত্রেও হয়েছে, আমি আর সেই সমস্ত আলোচনায় সমাবেষ্ট করবো না। রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে চিরকালের একটা ধারণা ছিল, আজকের দিনে মুখ্যত শঙ্খ ঘোষ এবং তার পরবর্তীকালের যারা অধ্যাপক তাদের হাতে পড়ে সেই ধারণাটা খানিকটা পাল্টেছে। সেটা হলো যে রবীন্দ্রনাথের নাটকের সংলাপ বলা যায় না। কালকেই একটা সেমিনার ছিল অন্য একটি কলেজে, সেখানে একজন খুবই প্রথিতযশা অধ্যাপিকা, আমি খুব সম্মান করি তাকে, খুবই পণ্ডিত মানুষ, তিনি বলছিলেন যে রক্তকরবীর সংলাপগুলো কিরকম বানানো বলে মনে হয়। সত্যি কি বানানো বলে মনে হয়? একটা নাটক সত্যি নাটক কিনা সেটা আমি কেমন করে বুঝবো? ওই যে যেটা বলছিলাম গল্প, আমি কি নাটকটা যেভাবে চলছে তার ভেতর দিয়ে একটা গল্পকে ধরতে পারছি? রক্তকরবী নাটকে কিন্তু পারছি। এটা শহরের গল্প, সেই শহরে যেমন সল্টলেক, যেমন দুর্গাপুর, সেরকম কতগুলো অমুক সেক্টর তমুক সেক্টর অমুক করে পাড়াগুলো ভাগ করা আছে, শ্রমিকদের ওই রকম করে নাম্বার দিয়ে চিহ্নিত করা হচ্ছে। যেমন তোমাদের, এটা আবার মাননীয় উপাচার্য বসে রয়েছেন তার সামনেই বলি আর কি করবার আছে, সেটা হচ্ছে যে তোমাদের নাম নিয়ে তো বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কোনো মাথা ব্যথা নেই, তাদের কাছে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, একটা রোল নাম্বার আছে, যেমন 69-এর 47। তো এই রকম করে এই যে মানুষকে দরকার হয়, সেটা উপায় থাকে না বলেই করা হয়, কিন্তু এই যে মানুষের যে সামগ্রিক পরিচয়টা, সেই সামগ্রিক পরিচয়টাকে মুছে, তোমরাও যে করো না সেটা নয়, তোমরাও সৌমিত্র বসুকে এসবি করো, তোমরাও সুনিমা ঘোষকে এসজি করো,
কাজে তোমাদের দিক থেকেও যে অপরাধটা থাকে না এমনটা নয়, কিন্তু এই যে জায়গাটা তৈরি হয়, এই সমস্তটা নিয়ে একটা শহরের চেহারা, সেই শহরের চেহারাটাকে বড় করে বলা যেত, কিন্তু ওই সময় যে নেই, সময় যে নেই। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একজন অভিনেতা হিসেবে, আমি তো অভিনয়ও করি, একজন অভিনেতা হিসেবে রক্তকরবী নাটকটা আমাকে টানবে কেন? টানবে দুটো তিনটে কারণে টানতে পারে। সেই দুটো তিনটে কারণের উল্লেখটুকু করে আমি চলে যাব। প্রথম যে কারণটা, একটা চরিত্র যে করবো, সেই চরিত্রটা স্ট্রেট একটা চরিত্র, ওই হয় না সস্তার ফিল্মে যেরকম হয়, ভিলেনটা ভিলেনই, সে সবসময় খুব খারাপ, পুরোটাই কালো রঙের চোবানো, এরকম ভিলেন হয় না, ওই সব রজতাভ দত্ত যে সমস্ত পাঠ করে, হ্যাঁ সেই রকম। হিরোটা হিরোই, দেব জিৎ এরা যেরকম করে, সবটাই তাদের ভালো। এইটা সে যারা করেন তারা করেন, কিন্তু যে লোকটা অভিনয় করে বা একটা প্রযোজনার ক্ষেত্রে তার কেবলই মনে হয় যে একটা মানুষের মধ্যে তো নানান রকম আলো ছায়ার খেলা থাকবে, তো লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে, আমি বড়দের আবলিশ করে দিয়ে বলছি, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে রক্তকরবী নাটকের যে মানুষগুলো রয়েছে না, তাদের মধ্যে নানান রকমের আলো ছায়ার খেলা আছে। ধরো আমি যদি বলি যে এই যে কিশোর নন্দিনীর প্রেমে পড়েছিল কিনা আমি জানি না, সত্যি সত্যি ওটা শ্রুতিনাথ বাবু মনে হয়েছে, আমার হয়তো মনে হয়নি। আমার মনে হয়েছে যে এই যে বাড়িতে নতুন বৌদি টৌদি এলে দেওররা, ছোট দেওররা, বয়সে ছোট দেওররা একটা অসীম রহস্যময় ব্যাপার বলে তার খুব ন্যাওটা হয়ে যায়। আমিও হয়েছি, এটা সকলেই হয়, এটা মেয়েরা বুঝতে পারবে না। এর মধ্যে একটা নিশ্চয়ই আকর্ষণ আছে, একটা প্রেম আছে, হ্যাঁ এটা হয়েই থাকে। এই রকমের একটা বয়সে বড় তাকে, এবং তার ভেতর দিয়ে ওইটা হতে পারে, কিন্তু যে না আমাকে কেন ভালোবাসবে না, আমাকে কেন ভালোবাসবে না, বিশুতেই ভালোবাসবে, ঠিক আছে আমিও তাহলে। একটা 14-15-16 বছরের ছেলে, কিশোর বালক বলা হচ্ছে, ওই রকম একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড যাকে বলে, সেই বয়সের একটি ছেলে। তো এবং রবীন্দ্রনাথ যে কারণে আনতে চেয়েছিলেন বলে আমার নিজের ধারণা, সেটা আমি আবারও বলছি, শ্রুতিনাথ বাবুর বক্তব্যকে যথেষ্ট পরিমাণে মর্যাদা দিয়ে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু আর একটা চরিত্র তৈরি করেছেন অমূল্য, ঘরে বাইরে। অর্থাৎ একটা কম বয়সী ছেলে, আমরা আমাদের ছোটবেলায় নকশাল আন্দোলনের সময় আমরা রেল দেখেছি, কিশোরের বয়সী ছেলে পুলে, অমূল্যর বয়সী ছেলে পুলে, তারা কোনো একটা বড় আদর্শের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। তো ওই একটা যক্ষপুরীর একটা ওই রকম আঁটো গরমের মধ্যে কিশোর বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে তার একটা উৎসর্জন ঘটে। এইটা কিশোরের মধ্যে দিয়ে তিনি মানে শিশু শ্রমিকের চেহারাটা কিরকম আমাদের এই সমাজে বা যক্ষপুরীর চেহারায়, সেইটা বলবার একটা চেষ্টা হয়তো রক্তকরবী নাটকে আছে, এবং সেই কারণেই রবীন্দ্রনাথ কিশোরকে আনছেন। বিশেষ করে তখন বিশ্বভারতী তৈরি হয়ে গেছে সবে, অনেক কম বয়সী ছেলেকে নিয়ে তার কারবার, ফলে তাদের একটা ভূমিকা এই নাটকের মধ্যে এইরকম করে হয়তো চলে আসতে পারে। কিন্তু আমি যে কথাটা বলছি যে এই যে নানান, আর 2 নম্বর হচ্ছে সংলাপের কথা যাওয়ার আগে আমি বলবো, এই চরিত্রগুলো আমি যদি বলি, কিশোর, নন্দিনী, অধ্যাপক, সৌম্য মিত্রের একটা বই আছে নাটক রক্তকরবী বলে, সেখানে সৌম্য মিত্র বলছে যে কিশোর একটা পাতলা কচি গলা, 14-15 বছরের একটা ছেলের গলা, তারপরে অধ্যাপকের একটা ভারী গলা, গলার যে ভ্যারিয়েশন গুলো, রবীন্দ্রনাথ তারপরে রাজার গলা, চালের আড়াল থেকে গম 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 করছে সেই সমস্ত গলা। রবীন্দ্রনাথ এটা সচেতন ভাবে করেছেন কিনা জানি না, যদি সচেতন ভাবে হয়ে থাকে, রবীন্দ্রনাথ মিউজিকের লোক ছিলেন, রবীন্দ্রনাথ সঙ্গীত খুব বুঝতেন, খুব ভালো বুঝতেন, অসামান্য কম্পোজার। তো এই যে কণ্ঠস্বরের নানান রকম ওঠা পড়া, কণ্ঠস্বর টোনাল কোয়ালিটির নানান রকমের ওঠা পড়া, চরিত্রগুলোর নানান রকমের ধাঁচা, সেইগুলো বেরিয়ে আসে। এই যে আমি একটা দুটো জায়গা একটু পড়ে শোনাবো, শনিমা তোর যদি দেরি হয় তুই আমাকে একটু বলে দিবি, হ্যাঁ সত্যি সত্যি আমি বুঝতে পারছি সকলেরই খুব ইয়ে লাগছে। এই যে কিশোর আসে, কিশোর এসে বলে নন্দিনী, দুটো ব্যাপার কিন্তু লক্ষ্য করার আছে। আমি এগুলো নন্দিনী 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 এটা কেমন করে বলবে? একটা হতে পারে দূর থেকে ডাকতে ডাকতে আসছে, দূর থেকে ডাকতে ডাকতে আসছে কেন? অনেক দূর থেকে আসবার দরকার নেই, নন্দিনী তো বসে বসে ফুল গাচ্ছে।
তো একটা হতে পারে নন্দিনী 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 এরকম করতে করতে আসছে, আর একটা হতে পারে সামনে ঝুঁক করে এসে পড়ে নন্দিনী 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 এরকম করে হতে পারে। কিন্তু যাই হোক না কেন, এই যে নন্দিনী 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 বা নন্দিনী নন্দিনী এর মধ্যে দিয়ে কোথাও এক পলকের মধ্যে এই বাচ্চা ছেলেটা বেরিয়ে আসে। তো যেমন আমি খেয়াল করে দেখতে বলবো যে অধ্যাপক যখন ঢোকে, কিশোর সকলেরই রক্তকর্মী পড়া আছে, ধরে ধরে পড়বার কিছু নেই, কিশোরের যে ধরনটা তারপরেই অধ্যাপক যে কথা বলে, সেই অধ্যাপক কি বলে, নন্দিনী যেও না, ফিরে চাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। দাঁড়া, একটু দাঁড়াও, দুটো কথা বলি। পুরো বাংলার অধ্যাপক নয় না? আমরা এরকম সব মাস্টারমশাইকে পেয়েছি। আমি বলি অলোক রঞ্জন দাস ভীষণ সাজিয়ে কথা বলতে পারতেন। বিশেষ করে অন্য ভাষার অধ্যাপকদের কথা আমি জানি না, বাংলার বা সাহিত্যের অধ্যাপকদের মধ্যে একটা পরিশীলিত নির্বাচন করে নেওয়া একটা ধরন আছে। অধ্যাপকের এই যে কথা বলার ধরনটা, এই ধরনটার মধ্যে ওই ব্যাপারটা কোথাও বেরিয়ে আসে না। রবীন্দ্রনাথের নিজের কথা বলার মধ্যে বেটেছিল, তার নিজের মধ্যে বেটেছিল। এই যে এই ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে চলে যাও কেন, যখন মনটাকে নাড়া দিয়েই যাও তখন না হয় সাড়া দিয়েই তো গেলে, এইটার মধ্যে কোথাও একটা আমার এক পলকের মধ্যে এই লোকটা, তার শ্রেণীটা, তার ধরনটা, তার মনোজগৎটা, তার অভ্যাসটা, এই সমস্তটা বেরিয়ে আসে। আবার আমি আর একটা জায়গার কথা বলি, যেমন ধরা যাক এর মধ্যে তো এই রক্তকরবী নাটকের মধ্যে তো নানান ধরনের সব চরিত্র আছে, শহরের চরিত্র, গ্রামের চরিত্র, খুব শিক্ষিত লোক, খুব গ্রামের মাটো লোক, এরকম সব। তো এই যে নন্দিনীকে দেখে এদের সকলেরই বা গোকুলের সম্পর্কে শ্রুতিনাথ যে কথাটা বললেন, আমার ওই রকম করে মনে হয়নি, কিন্তু আমার এইটা মনে হয়েছে নন্দিনী অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে গোকুলের কাছে, কিন্তু গোকুলের সন্দেহ হচ্ছে। এটা হয় না, একটা লোক খুব ভালো দেওয়া, খুব সামান্য আয়োজনে ধরিয়ে দেওয়া, এইটা গোটা নাটক জুড়ে নানান ভাবে এসেছে। আমি তার বিস্তারিত আলোচনার মধ্যে যাব না, যাওয়ার সময় নেই বলে যাব না, সকলের খুব খিদে পেয়েছি, কিন্তু আমাকেও প্রাণের দায় বলতে হচ্ছে। এর বাইরে আমি সংলাপের কথাটা বলব। সংলাপের দিক থেকে যেটা বলবার সেটা হচ্ছে যে দু ধরনের সংলাপের কথা বলেছেন একজন সাহেব, ব্রিটিশ, তার নাম হচ্ছে অ্যালার্ডাইস নিকল। তিনি ওই গদ্য সংলাপ, পদ্য সংলাপ এইগুলোকে উড়িয়ে দিয়েছেন। উড়িয়ে দিয়ে যেটা বলছেন সেটা হচ্ছে একটা ধরনের সংলাপকে বলে প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ, আর একটা ধরনের সংলাপকে বলে অর্ডিনারি স্পিচ। এই অর্ডিনারি স্পিচটা কিন্তু পদ্যে হতে পারে। সুধীজন, চারুশীলা মহিলা ও বিচক্ষণ মহোদয়গণ, নাটকের আরম্ভেই করি নিবেদন, অধমের নাম সত্য সিন্ধু শেঠ। বা তোমাদের চেনা উদাহরণ থেকে যদি বলি, বেঁচেছি এখন, সর্বা ওদিকে আর নন, গোলেমালে ফাঁকতালে সটকেছি কেমন, লাঠালাঠি কাটাকাটি ভাবতে নাকি দাঁত কপাটি, তাই মানটা রেখে প্রাণ। বাল্মীকি প্রতিভা। এটা তো অর্ডিনারি স্পিচ, এমনি কথা বলার মতন করে। আবার এতদিনে আজ বুঝি জাগিয়াছে দেবী ওই রোষ ও হুঙ্কার পদ্যে। শাহজাহানের সংলাপ, আয় মা জাহানারা তুই অমুকের মতন ফেটে, প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ। তো এর সঙ্গে সঙ্গে আছে গান। আমি শুধু দুটো কথা বলব। গান ব্যাপারটা কি? গানে দুটো ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে, লক্ষ্য করে দেখবে গানে আমরা যেভাবে কথা বলি তার সঙ্গে কি একটা সেই কথাগুলোকে লম্বা করে দেওয়া হয়, পেটে করে দেওয়া হয়, তাই না? আমি যদি বলি তোমায় গান শোনাবো তাই তোমায় জাগিয়ে রাখো, তবু দুঃখ জায়গা নিয়ে তোমায় গান শোনাবো, কিন্তু এটা যদি গান হয়ে যায় তখন ওটা যা দাঁড়াবে সেটা আমি করলে সবাই পালিয়ে যাবে, কাজে আমি সেটা করছি না, সবাই জানে। এটা কি বলে সুর। এই সুরটা কেন? শুধু তাই নয়, আর একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে এই যে একটা লাইন, তোমায় গান শোনাবো তাই তোমায় জাগিয়ে রাখো, আবার তোমায় গান শোনাবো তাই তোমায় জাগিয়ে রাখো, আবার আরে বাবা বললি তো একবার, আবার কেন? তার মানে গানের কথাটা গুরুত্বপূর্ণ নয়,
গানের সুরটা গুরুত্বপূর্ণ। সুরটা কি? সুরটা আসলে আমরা যখন খুব ইমোশনাল কোনো একটা জায়গা তৈরি হয়, আমার নিজের যখন কোনো একটা ইমোশনকে প্রকাশ করবার দরকার হয়, তখন দেখবে আমরা সুরে কথা বলি। সেটা যখন আমরা খুব দুঃখের কথা বলি তখন একটা সুরে কথা বলি, যখন খুব হাসির কথা বলি তখন একটা সুরে কথা বলি। আজকাল কি করে তোমাদের ছেলেমেয়েরা আমি জানি না, যখন প্রেমের কথা বলে তখন একটা সুর টুর চলে আসে। অর্থাৎ আবেগ যখন আসে তখন এমনি কথা বলার মধ্যে একটা সুর চলে আসে। কেনেথ বার্গ বলে এক ভদ্রলোক বলছেন এই সুরের কাছে রবীন্দ্রনাথ তার গান দিয়ে সেই সঙ্গে সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ এমন ভাবে এই সুরগুলোকে সাজাচ্ছেন যেটা কথা বলার সঙ্গে খুব মিলে যেতে পারে। তোমরা কি কখনো লক্ষ্য করে দেখেছো রক্তকরবী নাটকের, ধরো আমি যদি বলি মোর স্বপন্তরীর কে তুই মেয়ে, আমি যদি বলি তোমায় গান শোনাবো, আমি যদি বলি ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার, তিনটে খুব গুরুত্বপূর্ণ গান নাটকে। তিনটেতেই কাউকে না কাউকে সম্বোধন করা আছে। কথা বলবার সময় আমরা সম্বোধন করি, গানেও কিন্তু একটা সম্বোধন করা হলো এবং এই গানগুলো খুব বিমূর্ততার দিকে চলে যায়। এর ভেতরের যে মানেগুলো, সেই মানেগুলো অনেক তলায় তলায় স্রোতস্বিনীর মতো বয়ে যায়। এগুলো ঠিক কথা বলার মতন ভাষায় সেগুলোকে ব্যাখ্যা করা খুব মুশকিল, যায় না। কিন্তু এগুলো কোথাও একটা কোনো ব্যক্তির দিকে, সেই ব্যক্তি নন্দিনীকে ছাপিয়ে হয়তো কোনো পরমের দিকে চলে যায়। একটা মেয়ের মধ্যে কেবলমাত্র রক্তমাংসের মেয়েটাকেই বিশুদ্ধ দেখছে না, সেই মেয়েটার মধ্যে অনেক কিছু দেখছে, আরো গভীরতর কিছু দেখছে, তার দিকে চলে যায়। কিন্তু সম্বোধনটা আছে, যে সম্বোধন একটা জাগতিক সম্পর্কের সূচক। তো এইটাই বলার যে রক্তকরবী নাটকটা একটা গল্প আছে, সেই গল্পের মধ্যে কতগুলো চরিত্র আছে, সেই চরিত্রগুলোর কতগুলো টানাপোড়েন আছে, সেই চরিত্রগুলোর কথা বলবার নানান রকম ধরন আছে, তাদের স্বভাব অনুযায়ী, তাদের চরিত্র অনুযায়ী, তাদের শ্রেণী অনুযায়ী, মশাইয়ের আবার একটা অন্যরকম কথা বলার ধরন। এই সবটা নিয়ে রক্তকরবী খুব বাস্তব একটা নাটক হিসেবে দেখে তারপর তার ভেতর থেকে অন্য সোনার খনির সোনা খুঁড়ে বার করবার চেষ্টা করাটাই ভালো। আমাদের এই চারটে শহুরে মানুষকে দেখে আমরা যদি ভাবি শহুরে মেয়েরা যে আমরা অনেক হয়েছি হয়তো, কিন্তু বাস্তবটা আমরা চারদিক তাকিয়েই বুঝতে পারি। আমি আর কোনো অনুষঙ্গ তুলব না, সেই অনুষঙ্গ আমরা সবাই জানি। যে সেই অনুষঙ্গে আমরা দেখতে পাই যে আজও নারীদের স্বাধিকার কেন, নারীদের নিরাপত্তাও এই সমাজে রক্ষিত হয় না। এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা নারীর কেন, নারী পুরুষ নির্বিশেষে এখন ইকোফেমিনিস্ট যারা তারা তো বলছেনই যে পুরুষতন্ত্র এবং এই যে কর্পোরেট দুনিয়ার যে সাম্রাজ্যবাদীর যে শক্তি, এই দুটোই এক, তারা একই সঙ্গে প্রকৃতি এবং নারীকে ধ্বংস করার কথা ভাবে, নারীকে শোষণ করার কথা ভাবে। রক্তকরবীর মধ্যে কিন্তু তাই দেখা যাচ্ছে, প্রকৃতির বিরুদ্ধতাই সেই যক্ষপুরীর মধ্যে রয়েছে, আর প্রাকারের বাইরেই রয়েছে সেই পাকা ফসলের গানের কথা বলা হচ্ছে। যেই পাকা ফসলের গানের জায়গায় ফেরত নিয়ে যেতে চাইছেন রাজাকে, নন্দিনী বলছে তুমি মাঠে এসো, এবং রাজা বলছে আমি দুর্বল ঘাসকে ভয় পাচ্ছে রাজা, কারণ দুর্বল ঘাসকে বা রক্তকরবীকে সহজে মেরে ফেলা যায় না। রবীন্দ্রনাথের বাস্তবিক একটা অভিজ্ঞতা থেকেই এই নামটা করেছে বলা হয়, যে জঞ্জালের মধ্যে থেকে যে রক্তকরবী চারাকে সে দেখেছিল, সেইখান থেকে তার মনে হয়েছিল নন্দিনী নামটা বদলে রক্তকরবী রাখলে তা আরো বেশি ব্যঞ্জিত হয়। এই জায়গা থেকে রবীন্দ্রনাথ রেখেছিল। কিন্তু সাহিত্য কিভাবে মিথ হয়ে ওঠে আজকে বাঙালি জীবনে, অন্তত যারা রক্তকরবী সম্পর্কে জানে তাদের কাছে রক্তকরবী আর কোনো বিষাক্ত ফুল নয়, বা আমাদের কোনো হিন্দু পৌরাণিক পুজোয় রক্তকরবী ব্যবহার হয় না, তাও আজকে রক্তকরবীর চারা দেওয়া হয়। আজকে রক্তকরবীকে দিয়ে
মানুষকে বন্দিত করা হয়, কারণ রক্তকরবী আজকের প্রাণের প্রতীক, যেটা প্রতিষ্ঠা করে গেছেন রবীন্দ্রনাথ। আর তাই রক্তকরবী আজ কেন, 1000 বছর পরেও রক্তকরবী এমনই সত্য থাকবে, কারণ মানুষের শোষণ থাকবেই, আর মানুষের তার বিরুদ্ধে এই প্রেমে প্রতিরোধেই, এই রক্তকরবীকে আশ্রয় করেই, রক্তকরবীর মতো প্রাণকে আশ্রয় করেই হয়তো তার থেকে মুক্তি পেতে হবে। তাই রক্তকরবী শুধু শতবর্ষ নয়, আগামী 1000 বছরে আমার তো মনে হয় যতদিন এই মানব সভ্যতা থাকবে ততদিন রক্তকরবী নামে এই মানবীর পালা থাকবে। আর একটা কথা লাস্ট, এইটুকু বলেই শেষ করছি। আর ধর্মের জায়গাটাও আমরা দেখতে পাই, খুব অসম্ভব ভাবে বলেছিলেন তিনি যে গোসাইয়ের ক্ষেত্রে বলতে গিয়ে যে গোসাই আসলে একটা তন্ত্রের মানে চালনা দ্বারা চালিত হয় মাত্র, ধর্মকে কিভাবে ব্যবহার হয় সেটাও আমরা এখন বাস্তবে অসম্ভব দেখতে পাচ্ছি চারদিকে, যেখানে বলছে বিশুর চাবুক আর গোসাইয়ের যে নামাবলীর রশি দুটো একই দিয়ে তৈরি। ঠিক তাই আজকে দাঁড়িয়ে তো আমাদের তাই মনে হয় যে ওই শোষণের একটা অস্ত্র হচ্ছে ধর্ম। আর সেই কারণেই রক্তকরবী এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি পরিবেশ, নারী স্বাধিকার, মানবতা এবং ধর্মের জায়গায় রবীন্দ্রনাথ বলেছেন যেখানে যে যত মানুষ কাছাকাছি আসবে, এটা তিনি তার একটা প্রবন্ধে বলেছেন, তত সার্বভৌমিক ধর্মের প্রয়োজন হবে। ঠিক সেই জন্যই মনে হয় এই সার্বভৌমিক ধর্মের দরকার, এবং সেই কারণেই রক্তকরবীকে আরো বারবার আজকের প্রেক্ষিতে বা আগামীর প্রেক্ষিতে রক্তকরবীকে পড়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ। প্রথমেই বলি, আমি নিজেও এখনো মঞ্চে যারা ছিলেন সেই 3 জনের বক্তে আবিষ্ট হয়ে আছি, এবং তাদের বলার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 2:40, আমি বেশি সময় নেব না একদমই, বিশেষ কিছু বলার নেই। যা যা বলবো ভেবেছিলাম তার অনেক বিষয় বলা হয়ে গেছে, যদিও আমি একেবারেই কোনো তত্ত্ব বা ইত্যাদির দিকে যাব না। তবে যাদের কাছে পড়াশোনা করেছি তারা বারবারই আমাকে, এবং শঙ্খ ঘোষ থেকে পৌমিত্র বসু, প্রত্যেকেই জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে শিখিয়েছেন সাহিত্যকে। আর আমি নিজে একদমই তত্ত্বকথা ধার দিয়ে যাবও না, কারণ সত্যি যারা ছাত্ররা এখানে বসে আছে তাদের আর এখন 2:45-র সময় প্রায় তত্ত্বকথা শোনার জায়গাও নেই। তো আমি ভেবেছিলাম, আমি বলেছিলাম ওনাদের যে সময়ান্তর ইত্যাদি বলবো, তো সময় একদম বলবোই না এখন। আমি 3টে পর্যায়ে ভাগ করেছিলাম আমার বলাটা, কারণ সময়ের অনেকগুলি দিক শ্রুতিনাথদা বলে দিয়েছেন। ফলে বলশেভিক বিপ্লব, তার প্রভাব, সেই সময় নজরুল আসছেন, তিনি ধূমকেতুতে লিখছেন, তার যক্ষের মেটাফর রবীন্দ্রনাথের মধ্যেও ব্যবহার হচ্ছে। ফলে একটা সময়কে কিভাবে বিভিন্ন সাহিত্য বা সাহিত্যিকেরা দেখেন, সেগুলো একটা ভেবেছিলাম বলবো, কিন্তু তার বলবার অবকাশও নেই। আর তাছাড়া অনেকগুলো কথা যেহেতু বলা হয়ে গেছে সেখানে আর যাব না। আমি একদম এইখানে দাঁড়িয়ে বলবো যে 100 বছর বাদে এরকম একটা আলোচনা সভার কেন আয়োজন মনে হচ্ছে, কেন 100 বছর পরেও আমি রক্তকরবী পড়বো, আর আগামী দিনেও কেন রক্তকরবী পড়া হবে বলে আমার মনে হয়, বা অভিনয় হবে বলে মনে হয়, বা এই যে প্রতিটা দল, এই যে প্রথম যিনি বললেন তিনি কতদিন ধরে রক্তকরবী করছেন, আর আগামীতেও শুধু তিনি নন, আমাদের মালদার মফস্বল শহরের তরুণ প্রজন্ম রক্তকরবীকে তাদের মতো করে দেখেছেন। আমি সেই প্রযোজনা দেখেছি। স্যার একরকম করে আরেকবার এর অভিনয় যোগ্যতা নিয়ে বললেন, কিভাবে দেখতে হবে সেটা দেখালেন, এবং এরকম আরো ইন্টারপ্রিটেশন হয়তো থিয়েটারের চলবে, সঙ্গে পাঠেরও ইন্টারপ্রিটেশন চলবে। কারণ একটা নাটক যখন 100 বছর পরে পড়ছি না শুধু আমরা, সমস্ত মধ্যযুগ আমরা পড়ি, প্রাচীন যুগও পড়ি, তখন সবসময় আমাদের একটা দেখার জায়গা থাকে যে কেন প্রাসঙ্গিক। আমি অন্তত সেভাবে পড়ার চেষ্টা করি, যে হঠাৎ কেন শুধুই কি ইতিহাসটাকে জানবার জন্য পড়ি, নাকি আমাদের জীবনের সাথে কোথাও একটা মিল খায় সেই সাহিত্য, তবে আমরা সেটাকে পাঠ্য করি। আজকে বিশ্ববিদ্যালয় বলুন, প্রত্যেকটা স্তরে রক্তকরবী পাঠ্য। রবীন্দ্রনাথের মানে পাঠ্যক্রমে রক্তকরবীটা মাস্ট, তার পাশে হয়তো আরেকটা ইয়েতে রাজা অমুক ইত্যাদির মধ্যে স্ল্যাশ দেওয়া থাকে, যে এক এক বছর এক একটা। কিন্তু নারী স্বাধিকার এবং
অবশ্যই আমি আরেকটা যেটা দেখাবো, এই যে কর্পোরেট দুনিয়া, বিশ্বায়ন, তার প্রেক্ষিতে আমি তত্ত্ব বলবো না, একদম মানে ছাত্রছাত্রীদের মতো করে বলবো, যে আমি ক্লাসেও এটা ছাত্রছাত্রীদের বলার চেষ্টা করি, যদি নিজের জীবনের সাথে না মেলাতে পারো, নিজের সময়ের সাথে না মেলাতে পারো, খালি প্রশ্নের উত্তর লেখার জন্য রক্তকরবী পড়ো না। রক্তকরবী কেন, আরো অনেক সাহিত্যই না পড়া উচিত। তো আমার সেই দিক থেকে মনে হয়েছে যে রক্তকরবীর প্রথমেই কিশোর নন্দিনী দিয়ে শুরু, এবং সেখানে সবাই বলছে যে নন্দিনী, আমরা বলেওছেন সেখানে যে গোপন কথার মতো সত্যি ইত্যাদি, প্রেম না প্রেম নয়, এরকম নিয়ে তর্ক বিতর্ক চলছে। কিন্তু ওখানে একটা কথা আছে যে রক্তকরবী গাছটা সহজে পাওয়া যায় না, তাই তোমার কাছে আনতে চাই। এই কথাটার মানে কিন্তু, তার মানে ওই যক্ষপুরীতে কোনো সেই অর্থে পরিবেশের সংকট আছে। গাছ খুব সহজে পাওয়া যায় না, রক্তকরবী খুব সহজে পাওয়া যায় না, এত দুর্লভ। তো তাই তো দেখছি এখন আমরা গাছ দুর্লভ হয়ে যাচ্ছে। গাছের এই দুর্লভ হয়ে যাওয়া আমাদের মানব জীবনে কিভাবে সংকট তৈরি করে, বিজ্ঞান, সেটা বিজ্ঞানীরা বলছে, আমাকে বলতে হবে না বা আমাদের বলতে হবে না। এবং বিজ্ঞানীরা বলছে আমরা একটা অ্যাক্সিডেন্টে বেঁচে আছি। এই অ্যাক্সিডেন্টে যখনই কোনো ঘূর্ণমান কিছু এদিক ওদিক হয়ে যাবে, আমাদের মানব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নিয়ে একটা মজার ব্যাপার আছে। আইনস্টাইন আর রবীন্দ্রনাথের একটা কথোপকথন হয়েছিল, সেখানে বিজ্ঞানের নিরপেক্ষতা, আর রবীন্দ্রনাথ যেখানে বারবার বলছিলেন যে বিজ্ঞানও মানব অভিজ্ঞতা সমৃদ্ধ। এই জায়গা থেকেই যদি আমরা ভাবি, তাহলেও সেই বর্তমান সময়ের যে সংকটের, যে পরিবেশের যে সংকট, এই সংকট মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব ঋতুর উপর পড়বে, এবং ঋতু না থাকলে মানব সভ্যতা থাকবে না। আবার ভাবি, রবীন্দ্রনাথ নাটকের শেষে সেই মানবের কথাই বলেছে, প্রথমেও বলেছে রক্তকরবী নামে এক মানবীর পালা। খুব উল্লেখযোগ্য, আমি বলবো নারীর স্বাধিকারের জায়গা থেকেও আজকে আমরা যে নারীবাদী তত্ত্ব বা ইত্যাদি করছি, সেখানে নারী কথাটা ব্যবহার করেননি উনি। আমার নিজের মনে হয়েছে মানবী কথাটা ব্যবহার করার মধ্যেই কোথায় যেন আজকের সঙ্গে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। মানব থেকেই মানবী। আর আমরা সেই জীবনানন্দের ভাষাতেই বলতে পারি, মানবের মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয়, মানবের হয় না। তাহলে এই পালা, মানবী নামে পালা, পালার মধ্যে যে প্রবাহমানতা, সেই প্রবাহমানতাটা নন্দিনীর নামে এক মানবীর পালা, মানব সত্তার উন্মোচনের যে পালা, সেইটাকে বোধহয় ধরতে চেয়েছিলেন তিনি, যেটা আজকেও সত্য। কারণ আজকের এই কর্পোরেট দুনিয়াতে আবার সেই রক্তকরবীর অনুষঙ্গেই বলি, আমরা সবাই সংখ্যা, প্রত্যেকে, কোভিড পরবর্তী কালেই বলো, আগেই বলুন, এখনো স্যার যেটা বললেন শিক্ষক আর নিয়ে সংখ্যার বিষয়টা, যেটা আমাদের সংখ্যাবাবু বলতেন যে তোমাদের কাছে আমি সিআরজি হয়ে গিয়েছি, কিন্তু সেইটা তো সংকট বটেই। আর কর্পোরেট দুনিয়ায় আমরা কতখানি সংখ্যা হয়ে গেছি, যে কোভিড পরবর্তী কালে আমরা দেখেছি এবং আজও দেখছি, আমরা এই বৃহৎ গণতন্ত্রে আমাদের একটাই পরিচয়, আমরা ভোটার। আমরা সংখ্যাতত্ত্বে কোন ভোটারে কতটা মার্জিনে কাকে জেতাতে পারবো, তার উপর আমাদের উন্নয়ন নির্ভর করে, এটা পরিষ্কার কথা। আরো বেশি করে কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম, কর্পোরেট দুনিয়ার এখন যে রাজা, রক্তকরবীর যে রাজা, সেই আমেরিকা ভারতীয় অভিবাসীদের শিকল পরিয়ে নিয়ে চলে আসছে। তাহলে মানুষকে শিকল পরিয়ে আনা, এই কথাটা তো রবীন্দ্রনাথ ওই এটোদের কথা যখন বলছে, রাজার এটোরা, যার মধ্যে কিছু বেঁচে নেই ঈশানীপাড়ার অনুদান উপমন্যুদের, সেই কথাই তো, এরা তো এটোই, এরা তো কর্পোরেট দুনিয়ার কাছে আমরা তো এটোই। তাই জন্যই একটা মানুষকে শিকল পরিয়ে ফেরত আনতে পারে। তো এটা যদি পারে, তাহলে এর থেকে বড় সত্যি রক্তকরবীতে আর কি আছে? রক্তকরবীর মধ্যেই এটা আছে। তাই রক্তকরবীকে পড়তেই হবে, রক্তকরবীর সংখ্যাতত্ত্বকে জানতেই হবে, আমাদের বুঝতে হবে আমরা কিভাবে সংখ্যায়, আমরা কিভাবে পণ্যে পরিণত হচ্ছি। আর জেনে কি করব? জেনে কি সব ওই যে অধ্যাপকের মতো বলবো যে পালোয়ানকে যখন সেই
আহত করে, তারপরে 3000 বছরের বেঁচে থাকা ব্যাংকে মেরে ফেলে রাজা কিভাবে টিকে থাকা থেকে বেঁচে থাকার তত্ত্বটা বলে আমি যদি বলি বেঁচে থাকাকে জানছি। আর এই টিকে থাকা তো আমরা প্রতি মুহূর্তে টিকে থাকছি। জীবনানন্দীয় ভাষায় তো তাই, নারী পুরুষ থাকা সত্ত্বেও সে টেক্সটের সঙ্গে সময়ের পরবর্তী টেক্সটের মধ্যে আমার মনে হয় এভাবে ভাবনাগুলো ঢুকে যায়। ঠিক তেমনই এই উত্তরণের পথটা যেমন রক্তকরবীতে দেখিয়েছে, নারী এবং ব্যক্তি আত্মার মুক্তি দিয়ে রাজা থেকে সকলের মধ্যেই নন্দিনীতে পায় তাদের, এবং সেই নন্দিনীর ভালোবাসার রং রক্তকরবী, এবং সেই নন্দিনী অগ্রবর্তিনী হয়ে সেই লড়াইয়ে নেতৃত্ব দেয়। কিন্তু সবার আগে রাজা বলে যে সে ধ্বজা ভেঙে দিয়ে বেরিয়ে আসলো, এবং এই যে ধ্বজা ভেঙে দিয়ে বেরিয়ে আসা, এটাকেও যদি ভাবি, আমাদের রাজারা ভাবে আমরা মহান শক্তিমান, কিন্তু তারাও তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। আজকের কর্পোরেট দুনিয়ায় আসলে সেই সব রাজাদের চালায়। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে রক্তকরবী সেখানে শেখায় যে আমাদের এই সংখ্যাতত্ত্বের বাইরে মানুষের মুক্তি হতে হবে। সেই মানুষের মুক্তির জন্য আমাদের কিন্তু প্রেম এবং প্রতিরোধ উভয়ত প্রয়োজন। এটা ফুকোর তত্ত্বেও বলা আছে যে প্রেম এবং আমি তো আবার ভাবলাম যে তত্ত্ব বলবো না তোমাদের জন্য, প্রেম এবং সহজভাবে বলি প্রেম এবং প্রতিরোধ। এই সাহস পাইনি, অধ্যাপক যে বলেছিল, আমরা অধ্যাপক শ্রেণীরা সত্যিই সাহস পাইনি, সবচেয়ে বেশি সাহস পাইনি জাত আমার নিজেকে এখন মনে হয় আমরা অধ্যাপক শ্রেণী। সেই অধ্যাপক শ্রেণীদের যে সাহস না পাওয়া, তাদেরও কিন্তু বের করতে যিনি সাহায্য করে সেটা হচ্ছে প্রেমে এবং প্রতিরোধে সেই ব্যক্তি সত্তার প্রকাশ হয়, ব্যক্তি সত্তার মুক্তি ঘটে আমরা বলতে পারি। এবং তারপরে আমরা দেখি যে রবীন্দ্রনাথ এইখানেই মানে বলশেভিক বিপ্লব তার উপর প্রভাব ফেলেছিল, নিশ্চিত প্রভাব ফেলেছিল, কারণ তিনি ক্রসওয়ার্ডে বলছেন তাকে মর্নিং স্টারের সাথে তুলনা করে।